বেনজিরকে দেশ ছাড়ার সুযোগ দিল কে? আগেই ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করে ফেলেছেন বেনজির। তিনি এখন সপরিবারে দুবাইতে আছেন। আবার বিশ্বস্ত সূত্রের মতে যে বেনজিরের স্ত্রী তার সন্তান নিয়ে দুবাইতে আছেন, কিন্তু তিনি আসলে বাংলাদেশে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ডক্টর বেনজির আহমেদ এবং তার স্ত্রী কন্যা সহ তাদের অবৈধ সম্পদের বিষয়ে জব্দ এবং ব্যাংক অ্যাকাউন্ট জব্দর ক্ষেত্রে সরকার কতটুকু এবং দুদক কি পরিমাণ ভূমিকা রাখছে যে তারা সকল অ্যাকাউন্টগুলো খালি করে নিয়ে বিদেশে লাপাত্তা, তাহলে এই দেশের প্রশাসন, দুদক আর সরকার কি করছেন যে মানুষের টাকাগুলো অবৈধভাবে অর্জন করে তারা দেশ পরিত্যাগ করছে। এদিকে এমপি আনার অর্থকড়ি নিয়ে বিদেশে গিয়ে ভাগাভাগি করতে গিয়ে ভারতে প্রাণ হারালেন, যার গোস্ত মাংসগুলো টুকরো টুকরো করে ছিঁড়ে খাচ্ছে কুকুর, এবং এখন পর্যন্ত একটা অংশ পাওয়া যায়নি। ভিউয়ার্স, সর্বশেষ সরকার এর এই বাহিনীদের কি অবস্থা হতে যাচ্ছে বিস্তারিত জানবে এই রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। বেনজিরকে দেশ ছাড়ার সুযোগ দিল কে? এর আগে একই পত্রিকায় জাকারিয়া, উপসম্পাদক, তিনিও কিন্তু একই প্রশ্নটা আনছিলেন যে সরকার কি কতটা লোক দেখানো আর কতটা আন্তরিক, সেটা নিয়ে কিন্তু এখনো জনমনে যে এই ধোঁয়াশা বা প্রশ্ন, তার কিন্তু সমাধান হয়নি। দেখছে তারা কিছু কিছু কার্যক্রমের পরিধি দেখছে, কিন্তু তার বিপরীতে বেনজিরকে আবার সুযোগ দেয়া, তিনি 33টা তার অ্যাকাউন্ট সেইগুলো খালি করে তিনি চলে গেছেন। এখন দেখা যাচ্ছে যে তার কিছু যে অ্যাসেট সেগুলো হস্তান্তর তিনি করেছেন। তাহলে কি সবই কি একটা ছকে বাধা বা পরিকল্পনার অংশ, যে ঠিক আছে তোমার বিষয়টা আমরা সম্পদ আটকও করব, আবার তোমাকে নিষ্কৃতিও দেবো, বা একটা অংশ নিয়ে তুমি ভেগে যাও, তেমন কিনা সেই প্রসঙ্গটাই আসছে যে সরকারের কিছু কিছু কার্যক্রম অনেক প্রশ্ন জাগায়। উপর পর্যায়গুলো টাচ করা হয় না, কিন্তু নিচু পর্যায়ে, যেমন ধরেন উত্তম কুমার, যে তার দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তো তিনি আছেন নাকি ইতিমধ্যে চলে গেছে বোঝা যাচ্ছে না, তবুও সে ডিআইজি লেভেলের একটা মধ্যসারির পিকে হালদারের ব্যাপারে সে চলে গেছে। তারপরে হচ্ছে নিষেধাজ্ঞা, দেশ থেকে নিষেধাজ্ঞা। তারপরে আব্দুল হাই বাচ্চু কোথায় আছে, এত অভিযোগ, এত বলা বলির পরেও কিন্তু তাকে কিন্তু আটক করা হলো না। তো এগুলো নিয়ে কিন্তু একটা সন্দেহ আছে যে সরকার। তারপরে এখন এই যে আজিজ আহমেদের ব্যাপারেও আসছে দুর্নীতির কথা, তো দুর্নীতির কথা বলা হচ্ছে, কই সাথে সাথে কি খুব অ্যাকশনে যাওয়া হলো কিনা, সেও তো একই পন্থায় বেনজিরের মতন তার সম্পদগুলো স্থানান্তর করে দিতে পারে। তাহলে আর কি পাবে, আলামত কি পাবে? দুদক তো একটা আইনি সংস্থা, সে তো আইনগতভাবে এগোতে হবে। যদি দেখে যে না, তার তো অ্যাকাউন্ট খালি, সম্পদ হাতে নেই, তাহলে অ্যাকশনটা চালাবে কি? নাকি প্রমাণ হবে পরে যে না, যতটা রটনা আসলে ততটা ঘটনা না, সেরকম কি? তো এইসব নিয়ে কিন্তু একটা সন্দেহ দেখা দিচ্ছে। তারপর দেখেন এনএসআই এর কর্মকর্তার স্ত্রীর ব্যাংক হিসাবে 100 কোটি টাকা, 125 কোটি টাকা লেনদেন। দেখা যাচ্ছে যে তার 6,70,00,000 টাকা আয় বহির্ভূত সম্পদ রয়েছে। তো এখানে অ্যাকশন, উত্তম কুমারের ব্যাপারে অ্যাকশন। তা আকরামকে এনএসআই এর একজন কর্মকর্তা, ডাইরেক্টর, উপপরিচালক, ডিআইজি, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার, এগুলো হলো মিড লেভেলে। কিন্তু যেটা সবারই দাবি যে উপর লেভেলে যদি নাড়াচাড়া না দেয়া যায়, তাহলে নিচের লেভেল দিয়ে হবে না। এত অসংখ্য মানুষ বা পুরো দুর্নীতির রাহু গ্রাসে যেহেতু একেবারে আচ্ছন্ন এবং এত পরিমাণ লোকজন জড়িত হয়ে গেছে উপর পর্যায়ের আশ্রয় প্রশ্রয়, সেখানে উপরটা ঠিক করতে হবে। উপরে ঠিক করে মেসেজটা দিলে তাহলে নিয়ন্ত্রণ করা যাবে। এখন নিচের লেভেলে আমি খুব অ্যাকশন দেখালাম, তাদেরকে কড়া ভাবে তাদেরকে অ্যারেস্ট করলাম, করলাম, বললাম যে দুর্নীতির বিরুদ্ধে 0 টলারেন্স, তাহলে কিভাবে হয়? তো চৌঠামে বেনজির আহমেদ, তো এত যে আলোচনা হচ্ছে আজকে প্রায় বলতে গেলে 1 মাস 2 মাস ধরে, সেই কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন বা তাদের পত্রিকা চ্যানেল 24-এ রিপোর্ট প্রকাশের পর সাথে সাথেই তো নড়ে চড়ে বসার কথা এবং অ্যালার্ট থাকার কথা, যাতে
এই তিনি টাকা পয়সা সরাতে না পারেন, সম্পদ বিক্রি করতে না পারেন, দেশ ছেড়ে যাতে না যেতে পারেন। মানে সরকারের অ্যাকশনগুলো তো অন্যদের ক্ষেত্রে যেমন হয়, বলা যায় যে বিরোধী পক্ষ ক্ষেত্রে যেমনটা হয় তেমনটা তো সেটা হলো না। তো এখন কি হলো, এখন ওই যে দেখা যাচ্ছে যে বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে একজন আইনজীবী আবেদন করছে আদালতে, কিন্তু উনি তো 4 তারিখেই চলে গেছে। তো এখন তাকে 6 জুন তার হাজিরা, 9 জুন তার স্ত্রী কন্যারা হাজিরা, সেটা কি সম্ভব হবে? সম্ভব হবে না। দেখা গেল যে আইনজীবীর মাধ্যমে কাগজপত্র নথি উপস্থাপনের সুযোগ দেওয়া হলো। তাহলে এই যে একটু মানে গা বাঁচায় বাঁচায় এ করা, কিছু কিছু ছাড় দেয়া, কিছু কিছু অ্যাকশন নেওয়া, এইগুলির মধ্য দিয়ে যে সরকারের জিরো টলারেন্স বা দুর্নীতিকে একেবারেই প্রশ্রয় দেব না, সেরকম কিন্তু প্রমাণ হয় না। 2000 এখানে সোহরাব হাসান উল্লেখ করেছেন, এটাও সত্য যে সেই 2019-এ কি ক্যাসিনো বিরুদ্ধে ব্যাপক অভিযান, সবাই কিন্তু খুশি হলো যে ক্লাবগুলো একদম তছনছ করে দেওয়া হলো। এই যে ধরনের জুয়ার আসর বসানো হচ্ছিল, মানে মদ টদ সামাজিক অপকর্ম, এর বিরুদ্ধে যে অভিযান, এটা কিন্তু মানুষ স্বাগত জানিয়েছিল। কিন্তু পরে দেখা গেল যে না, এটাও হয়ে গেল লোক দেখানো, ওই কিছু ধরলো টরলো, পরে এখন তো সব আস্তে আস্তে বের হওয়া শুরু করলো। এবং এই যে জাল, এই জালে যারা, তাদেরকে এনে তাদের বিশেষ ট্রাইব্যুনালে বিচার করা, সেগুলি হলো না। এখন আইনের ফাঁক বলে এরা সবাই চলে যাচ্ছে। এই কারণেই কিন্তু এখন মানে সন্দেহ যে দেখেন যে সাংবাদিক কামাল আহমেদ 30 মে স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম, কেউ ভিডিওটি স্কিপ করবো না। এখন আমরা খালিদ মহিউদ্দিন ভাইয়ের কাছে যাব। বর্তমানে যে 3 সেনা প্রধানের উপরে মার্কিন নিষেধাজ্ঞা, 3 সামরিক বাহিনীর প্রধানদের উপরে যে মার্কিন নিষেধাজ্ঞা, এটার কারণে সরকার কি ধরনের প্রতি উত্তর দিচ্ছেন বা তাদের রিস্ক কি সরকার নিচ্ছেন, আসুন বিস্তারিত জানবো তাদের টকশোতে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছেন। তিনি বলেছেন বেনজির ও আজিজদের, আমি কোট করছি ওনাকে, বেনজির ও আজিজদের বিচারের মুখোমুখি করছে আওয়ামী লীগ। আমি বাসস থেকে নিলাম, কারণ হচ্ছে যে অন্য কেউকে বললে এটা সরকারি সংস্থা, যেহেতু বেনজির ও আজিজদের বিচারের মুখোমুখি করছে আওয়ামী লীগ, এটা ওবায়দুল কাদের বলেছেন। তিনি বলেছেন বেনজির আহমেদ ও আজিজ আহমেদের অপরাধ ব্যক্তিগত, যে অপরাধ সেই অপরাধের জন্য তাদের শাস্তি পেতেই হবে। মঞ্জু ভাই, আমার প্রশ্নের এখানে 2-3টা স্তর আছে। প্রথম কথা, আজিজ আহমেদের অপরাধের কথা তো, কোনো বিচারের কথা তো আমরা এখনো শুনি নাই। বিচারের মুখোমুখি করেছে আওয়ামী লীগ, এই কথার মানে কি আজিজ আহমেদের কি কোনো বিচার হচ্ছে? বেনজির আহমেদের সম্পদ নিয়ে দুদক তদন্ত করছে এবং সেইটা আদালতের মধ্যে যাইতে পারে, নাও যাইতে পারে, কিন্তু বিচারের মুখোমুখি করছে আওয়ামী লীগ দিয়ে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কি বুঝাতে চাইছেন, সেটা যদি আপনি আমাদেরকে একটু আলোকিত করতেন মঞ্জু ভাই। খালিদ, আপনি তো ম্যাজিস্ট্রেটও ছিলেন বটে, ফলে আপনারা যারা আইনের বিশেষজ্ঞ, তারা সাধারণ মানুষ এবং রাজনীতিবিদরা প্রত্যেকে কিন্তু আইনের শব্দগুলো একভাবে কালেক্ট করেন না, একভাবে ব্যবহার করেন না। আর রাজনীতিবিদরা, আমার ধারণা, তবে আমি আপনার তথ্য হিসেবে দেই, আমি গণমাধ্যম যেহেতু সম্পৃক্ত প্রতিদিনের নিউজ রুমে, আমি এইটুকু জানি যে বেনজির আহমেদের যে অভিযোগগুলো গণমাধ্যমে এসছে, প্রত্যেকটি অভিযোগকে দুদক অনুসন্ধান শুরু করেছে। প্রত্যেকটি রীতিমধ্যে আপনি জানেন তার ব্যাংক অ্যাকাউন্ট সহ সম্পত্তি জব্দ করবার জন্য নোটিশ দেওয়া হয়েছে। এমনকি জেনারেল আজিজ সাহেবের বিরুদ্ধেও অনুসন্ধান শুরু করেছে। অনুসন্ধান বলতে যে অভিযোগগুলো কালেক্ট করা শুরু করেছে। আপনি জানেন যে গতকালকেই গণমাধ্যম খবর এসেছে, একজন আইনজীবী দুদকের কাছে একটি চিঠি দিয়েছে। তার প্রেক্ষিতে দুদকের চেয়ারম্যান বলেছেন সেটাকে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে এবং সেই অনুযায়ী আমরা তদন্ত অনুসন্ধান শুরু করব। তো এটাকে, এই অনুসন্ধানটাকেই আমার ধারণা, আমি যেহেতু ওবায়দুল কাদেরের মনে কি আছে জানি না, কিন্তু আমি যেহেতু রাজনীতিবিদদের কথাবার্তাগুলো ফলো করি, তারা ওইভাবে ওটাকেই বিচার হিসাবে অন্তত মনে করেন যে তাকে এক ধরনের জবাবদিহিতার আওতায় আনা হয়েছে। এটা হতে পারে, আমার মানে বাইরে থেকে শোনা ব্যাখ্যা, ওনার মনের ভেতরে কি আছে এটা আমি জানি না। এক, দ্বিতীয়ত আমি এই জায়গায় আরেকটু অ্যাড করে বলতে চাই যে হ্যাঁ, তার মানে হচ্ছে যে যখনই গণমাধ্যম যেই বিষয়গুলো নিয়ে আসে, এই জায়গায় অন্তত আমি দেখি যে সরকারের সাধারণ সম্পাদক বলেন সরকারি দলের, অথবা সংশ্লিষ্ট মন্ত্রী, এমনকি আমি নিশ্চিত করে বলতে পারি ইতিমধ্যে যদি মাননীয় প্রধানমন্ত্রী কোনো সংবাদ সম্মেলন থাকে, নিশ্চয়ই এই বিষয়গুলো আমরা, আমাদের সহকর্মীরা কেউ না কেউ প্রশ্ন করবেন এবং প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে কথা বলবেন, যেটা তার দলের সাধারণ সম্পাদক বলেছেন। অর্থাৎ কোনো একটা বিষয় গণমাধ্যমে আসলে পরে সেটাকে কিন্তু জবাবদিহির আওতায় আনার সরকারি একটা প্রচেষ্টা অন্তত আমাদের সামনে দৃশ্যমান। এই জায়গা থেকে আমরা একেবারে সমস্ত হতাশার মধ্যে একটা আশার আলো দেখতে পাই যে যিনি যেই পদেই থাকেন না কেন, অন্তত তার বিরুদ্ধে
একটা অনুসন্ধান প্রক্রিয়া শুরু হচ্ছে এবং আমরা আশা করব যে অনুসন্ধান প্রক্রিয়া পর্যায়ক্রমে সেটা শেষ পর্যন্ত বিচারের কাঠগড়ায় যাবে। উনি যদি দোষী হন তাহলে বিচার সাজা হবে, আর যদি আদালত সর্বোচ্চ আদালত পর্যন্ত গিয়ে শেষ পর্যন্ত নির্দোষ হন তাহলে হয়তো উনি মুক্তি পাবেন। ফলে যে কোনো লোকের ব্যাপারে এই অভিযোগ আসলে যে অভিযোগটাকে আমলে নিয়ে এটা অনুসন্ধান করা, এই প্রক্রিয়াটাকে আমার ধারণা উনি বিচারের কাঠগড়ায় বলতে চেয়েছেন। মঞ্জু ভাই, আপনাকে পাইলে তো অনেক কথাই বলতে ইচ্ছা করে, তো এইটাও একটু যে কথাটা এখন সবচেয়ে বেশি প্রচলিত সেই কথাটা হচ্ছে এরকম যে আজিজ আহমেদ এবং বেনজির আহমেদ বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্নভাবে কাজে এসছেন। কাজে আসা বলতে ভোট, কাজে আসা বলতে অন্যজনকে দমন করা, বিরোধী দলকে দমন করা ইত্যাদি নানা রকম কাজে এসছেন। এখন আর তাদেরকে আর দরকার নাই, তারা এখন অবসরপ্রাপ্ত। সেই জন্য এদেরকে, যেটাকে বলা হয় হচ্ছে মরা হাতিকে বা মরা প্রাণীকে আবার একটু মেরে দেখানো। আপনার কাছেও কি এরকম মনে হয়? মানে বর্তমান যিনি সেনাপ্রধান আছেন, বর্তমান যিনি পুলিশ প্রধান আছেন, বর্তমান যিনি ডিবি প্রধান আছেন, বর্তমান যিনি বিভিন্ন পদে আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, অর্থমন্ত্রী আছেন বা অন্য জায়গায় আছেন, আমি বলছি না যে তারা, মানে যারা পদে আছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে যিনি সরকার প্রধান আছেন, তাদের বিরুদ্ধে কি এরকম কোনো কিছু পরিচালনা করা সম্ভব? তাদের সম্পর্কে কি কোনো কিছু সামনে আসা সম্ভব? এবং তুষার ভাই একটা প্রশ্ন করেছিলেন যে আপনারা যদি সেই সময় ব্যাপারটা আমি জানতাম, আপনি জানতাম, আমরা কেউ এই প্রশ্ন কেন করি নাই? করতেই তো পারতাম, সেই প্রশ্ন কেন করি নাই? আরেকটা জিনিস হচ্ছে যে গণমাধ্যমও তো আসলে এটা ঠিকই অনেকে বলে থাকেন যে আমরাও তো সরকার যখন আমাদের বলে তখন আমরা এটা একটু লিখতে পারি, বলতে পারি, না বললে তো আমরাও লিখতে পারি না, বলতে পারি না। এই জায়গাটা থেকে যদি একটু বলতেন মঞ্জু ভাই। অনেকগুলো প্রশ্ন, আমি শেষের অংশটা দিয়ে শুরু করি। হ্যাঁ, সরকার বললে গণমাধ্যম বলে, বিষয়টা এরকম না। আসলে তো আমরা যে কোনো একটা অভিযোগ দর্শক, স্ক্রিনে আমরা খালিদ মহিউদ্দিন ভাই টকশো থেকে বিস্তারিত জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।